সব কিছু লাগানো আছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের প্রথম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। যারা 22 ব্যাচের আছেন তাদের এই অধ্যায়ে সমস্যা থাকার তো কথা না, এই অধ্যায়টা সবাই পারার কথা। তো তারপর অধ্যায়টা দিয়েই মূলত আবার ক্লাস নেওয়া শুরু করা আর কি। তো 22 ব্যাচও যারা আছেন তারা অনেক কিছু শিখবেন, হয়তো আজকের ক্লাসে না শিখলেও পরের ক্লাসে শিখবেন। কারণ ভাই ক্লাসটা নিব হচ্ছে একই সাথে 22 ব্যাচ এবং 23 ব্যাচকে টার্গেট করে। তো গ্রুপে যদি কেউ 23 ব্যাচের থেকে থাকেন তারাও তো তাদের জন্য এটা বেশি উপকৃত, তারা বেশি উপকৃত হবে। আর যারা 22 ব্যাচের আছেন তারা আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও পরের ক্লাসগুলো আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর আসলে এখান থেকে আজকে একটা জিনিস শিখলাম যে আমার ক্লাস নেওয়ার কথা ছিল 7:45-এ, এখন বাজে হচ্ছে 8:13, প্রায় আধ ঘন্টা লেট। এই আধ ঘন্টা আসলে আমি নিজের সাথে নিজে যুদ্ধ করছি। তো এখানে আসলে একটা বিষয় ক্লিয়ার যে আমরা যখন একটা কাজ দীর্ঘদিন যাবত না করি তখন একটা জড়তা চলে আসে, ঠিক আছে? যেটা আমরা ফিজিক্সে পড়ি, ফিজিক্সের টার্ম শুধু যে ওই বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য তা না, আমাদের যে হ্যাবিট বা আমাদের যে আচরণ সেটা কেন প্রযোজ্য। যে আমি আগে ক্লাস নিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম আর কি, খুব বেশি অসুবিধা হতো না আমার জন্য ক্যামেরার সামনে কথা বলা। কিন্তু দীর্ঘদিন যাবত ক্লাস না নেওয়ার কারণে আমার ক্যামেরার সামনে আসতে কেন যেন হেজিটেশন হচ্ছিল। তো আমি আধ ঘন্টা নিজের সাথে নিজে যুদ্ধ করছি যে ক্লাস নেওয়া লাগবে। তারপরে সেট আপ দিতেও অনেক সময় লাগছে, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে, মন মতো হচ্ছে না কোনো কিছু। তো এখানে একটা জিনিস ক্লিয়ার যে দীর্ঘদিন যাবত যদি কোনো কিছু না করা হয় তাহলে নিজের মধ্যে একটা জড়তা চলে আসে। ইভেন আমি যখন কথা বলছি আমার হার্টবিট, আমি লাইভে প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন যে অনুভূতি হয়েছিল ঠিক একই অনুভূতি এখন হচ্ছে। তো এটা আসলে দীর্ঘদিন ক্লাস না নেওয়ার কারণে। তো আমি আসলে এখন ডাউটে আছি যে আমার আজকের ক্লাসটা কেমন হবে। তো যাই হোক, মূল কথা হচ্ছে ক্লাস নেওয়া শুরু করি। মাঝখানে অবশ্য কারেন্টও চলে গেছিল। তো আমরা আবার ক্লাস নেওয়া শুরু করলাম। তো 22 ব্যাচের যাদের সিলেবাস শেষ তারা তো আলহামদুলিল্লাহ ভালো, আর যাদের সিলেবাস শেষ না তাদের জন্য আমার নেওয়া ক্লাসগুলো অনেক উপকার দিবে বলে আমি মনে করি। আর 23 ব্যাচের জন্য তো অবশ্যই ওরা উপকৃত হবে, এটা ইনশাল্লাহ নিশ্চিত, ঠিক আছে? তো যদি আপনার পরিচিত 23 ব্যাচের কেউ থেকে থাকে বা 22 ব্যাচের কেউ থেকে থাকে তাকে ক্লাস নেওয়া সম্পর্কে জানাতে পারেন। ওকে, এবার আমি এখন ক্লাস নিতে কেমন যেন হেজিটেশন হচ্ছে, ট্রুলি একদম প্রথম দিনের মতো। তো যাই হোক, আমরা ক্লাস নেওয়া শুরু করি। তো আমাকে যারা লাইভে আছেন তারা কি একটু যদি আমাকে কনফার্ম করতেন যে ভাইয়ের অডিও ভয়েস স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আর পুরোটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আসলে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বিধায় ওয়াইফাই লাইনে খুব সমস্যা হচ্ছে। ইভেন আমার যে এখানে সামনে যে মোবাইলটা ওখানেও ঝাপসা দেখাচ্ছে। তো আপনাদের ডিভাইসে কি স্পষ্ট দেখতে পাচ্ছেন নাকি ওখানে ঝাপসা দেখাচ্ছে, যদি একটু বলতেন। ইয়াসিন খান, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন খান আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। রোমান সর্দার, ওয়ালাইকুম আসসালাম। মাহিম হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মাহিম হোসেন ভাইয়া ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা হবে বেসিক ক্লাস। যারা 22 ব্যাচের আছেন তারা হয়তো আশাহত হবেন, তাই আমি আগে থেকে দিয়ে দিচ্ছি, ডিসক্লেমার দিয়ে দিলাম। কারণ আমি ভাইয়া ক্লাসটা নিব হচ্ছে এমনভাবে যাতে 22 ব্যাচ 23 ব্যাচ সবাই যাতে উপকৃত হন আর কি, একই ক্লাস দিয়ে। 22 ব্যাচের জন্য একরকম ক্লাস, আবার 23 ব্যাচের জন্য একরকম ক্লাস, এমন না, একটা ক্লাস দিয়েই সবগুলা ব্যাচ যেন উপকৃত হয়। তো আজকের ক্লাস হয়তো অনেক কিছু আপনারা জানেন, বোরিং ফিল করবেন, হয়তো লাইভেও থাকবেন না, সমস্যা নাই। আর এমনি তো যেহেতু গ্রুপে অনেকদিন যাবত ক্লাস নিয়ে নেয়, গ্রুপটা নিষ্ক্রিয় পড়েছিল,
তো এঙ্গেজমেন্ট কম হবে, সেটাও আমি জানি, তো সমস্যা নাই, এক্সপেকটেশন কম। আচ্ছা, তো আমরা ক্লাস নেওয়া শুরু করি। ওকে, তো প্রথমে আসি হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ে ম্যাট্রিক্স জিনিসটা কি। ওকে, তো দেখেন ভাইয়ের খুব ইচ্ছা যে ভাইয়ের একটা বিরিয়ানির দোকান হবে। এটার পিছনে একটা কাহিনী আছে যে কেন এই ইচ্ছা, তো এটা অন্য কোনো দিন বলবো। তা আপাতত ধরেন যে ভাইয়ের একটা বিরিয়ানির দোকান আছে, লাইক কাচ্চি ডাইনের মতো, সুলতান ডাইনের মতো, অথবা ধরেন 7 ডেজের মতো, মানে পুরো পপুলার, বুঝছেন, মানে বিরিয়ানি বিক্রি করে আবির ভাই কোটিপতি। ওকে, তো ধরেন আবির ভাইয়ের একটা বিরিয়ানির দোকান আছে, তো ওখানে ধরেন যে শনিবার, ঠিক আছে, শনিবারে, হ্যাঁ শনিবারে কাচ্চি বিরিয়ানি বিক্রি হয় ধরেন 500 প্লেট। তারপরে ধরেন চিকেন বিরিয়ানি, হ্যাঁ চিকেন বিরিয়ানি বিক্রি হয় ধরেন একদম 700 প্লেট, মানে যা তা অবস্থা। তারপর ধরেন বিফ বিরিয়ানি, হ্যাঁ বিফ বিরিয়ানি তত বেশি বিক্রি হয় না, ধরেন যে 350 প্লেট। ওকে, এটা হচ্ছে শনিবারের হিসাব। তারপর ধরেন রোববারে কাচ্চি বিরিয়ানি বিক্রি হয় হচ্ছে ধরেন 700 প্লেট, মাইরা দিলাম আর কি একটা। চিকেন বিরিয়ানি বিক্রি হয় হচ্ছে একদম যা তো অবস্থা 600 প্লেট দিয়ে দিলাম। বিফ বিক্রি হয় হচ্ছে ধরেন 300 প্লেট। তারপরে হচ্ছে সোমবার, ঠিক আছে, সোমবারে কাচ্চি বিক্রি হয় একটু কম, ধরেন যে কত 450 প্লেট ধরি। চিকেন বিরিয়ানি বিক্রি হয় আরও কম, ধরেন 400 প্লেট ধরলাম। আর বিফ বিক্রি হয় মোটামুটি ধরেন 300, ঠিক আছে। তো এটা হচ্ছে সপ্তাহে 3 দিনের কাচ্চি, চিকেন আর বিফ বিরিয়ানি বিক্রি করার হিসাব, ঠিক আছে। ভাইয়া চাইলে এটা একটা টেবিল তৈরি করতে পারি, এই পাশে একটা ছক আঁকতে পারি, টেবিল বর্ডার দিয়ে একটা টেবিল আঁকা সম্ভব। আচ্ছা, তো এখন ধরেন যদি ভাইয়া আপনাকে জিজ্ঞেস করি যে রোববার চিকেন বিরিয়ানি কত প্লেট বিক্রি হয়, তাহলে আমি বললাম যে রোববারে চিকেন বিরিয়ানি বিক্রি হয় হচ্ছে 600 প্লেট, ঠিক আছে। তাও ধরুন জিজ্ঞেস করলাম যে সোমবারে বিফ কত প্লেট বিক্রি হয়, তাহলে সোমবারে বিফ বিরিয়ানি বিক্রি হয় হচ্ছে 300 প্লেট। তাহলে এই যে প্রত্যেকটা মান, এই প্রত্যেকটা মান হচ্ছে এক একটা তথ্য, এই প্রত্যেকটা মান আমাকে এক একটা তথ্য প্রদান করে। লাইক সোমবারে চিকেন বিরিয়ানি বিক্রি হয় কত প্লেট, এই যে একটা তথ্য। সোমবারে চিকেন বিরিয়ানি বিক্রি হয় হচ্ছে 400 প্লেট। তাহলে এই প্রত্যেকটা মান আমাকে এক একটা তথ্য প্রদান করে। তা এখন দেখেন, এটা হচ্ছে শনিবারের হিসাব। এই যে হেডলাইনটা, এই হেডলাইনটা দেখে আমি বুঝলাম যে এটা হচ্ছে রোববারের বিক্রির হিসাব। এই হেডলাইনটা দেখে আমি বুঝলাম যে এটা হচ্ছে সোমবারের বিক্রির হিসাব। এই হেডলাইনটা দেখে বুঝলাম যেটা হচ্ছে কাচ্চির হিসাব। এই হেডলাইনটা দেখে বুঝলাম এটা চিকেনের হিসাব, আর এটা হচ্ছে বিফ বিরিয়ানির হিসাব। ওকে, তো এই যে মানগুলা, ঠিক আছে, এই মানগুলাকে যদি আমি এখন এই মানগুলাকে আমি যদি এই যে হেডলাইন, এই হেডলাইনকে উজ্জ্ব রেখে, মানে না লিখে উজ্জ্ব রেখে যদি আমি তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করি, তাহলে যে বিন্যাসটা, যে আয়তাকার বিন্যাসটা পাওয়া যাবে, এটাই হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। এই যে হেডলাইন, এই হেডলাইনগুলো না লিখে, এই হেডলাইনগুলোকে উজ্জ্ব রেখে এই মানগুলোকে যদি আমি তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করি, তাহলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যাবে সেটাকেই বলা হবে আসলে ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, তাহলে ম্যাট্রিক্স, তাহলে যদি আমাদেরকে এখন জিজ্ঞেস করা হয় ভাইয়ের বুক ধকধক করছে প্রথম ক্লাসের মতো, যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে। এবার অবশ্য ভাইয়া ক্লাস নিব হচ্ছে একটু অন্যভাবে, আগের মতো গতানুগতিকভাবে ক্লাস নেব না, ঠিক আছে। তো যদি আমাকে জিজ্ঞেস করা হয়, এবার ক্লাস নেওয়ার সময় চেষ্টা করব যে প্রতিটা অধ্যায়ের মানে এমনভাবে ক্লাস নেওয়ার জন্য যাতে আপনাদেরকে আর টেস্ট পেপার সলভ করা না লাগে। যাই হোক, তো যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ম্যাট্রিক্স কাকে বলে, তখন আমরা বলতে পারি যে ম্যাট্রিক্স হচ্ছে
কয়েকটি সব কিছু ক্লাসেই দেওয়ার চেষ্টা করবো এবার। কয়েকটি তথ্য বা সংখ্যাকে একদম জ্ঞানমূলক থেকে শুরু করে সমস্ত কিছু, কয়েকটি তথ্য বা সংখ্যাকে সারি ও কলামের সাহায্যে বিন্যাস আকারে এভাবে না লিখি, কলামের সাহায্যে যথাযথ প্রতীক ব্যবহার করে প্রাপ্ত বিন্যাসকে ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, বাই চান্স যদি আপনাদের ইয়েতে চলে আসে, জ্ঞানমূলকে চলে আসে যে ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে, তখন আমরা এটা লিখবো যে কয়েকটি তথ্য বা সংখ্যাকে, এই যে ভাই বললাম যে প্রত্যেকটা যে সংখ্যা, প্রত্যেকটা মান এক একটা তথ্য প্রকাশ করে, তো কয়েকটা তথ্য বা সংখ্যাকে সারি ও কলামের সাহায্যে সাজিয়ে, সারি বা কলাম ভাই কিছুক্ষণ পরে বলবো, সারি ও কলামের সাহায্যে যথাযথ প্রতীক ব্যবহার করে প্রাপ্ত বিন্যাসকে ম্যাট্রিক্স বলে। তো দেখেন এখানে এখানে পয়েন্টগুলো ভাই আস্তে আস্তে ক্লিয়ার করি, তাহলে কথাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। প্রথম যে পয়েন্টটা, প্রথম পয়েন্টটা দেখেন, সেটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা ভাই গঠন করলাম, এই ম্যাট্রিক্স গঠন করে এই যে প্রত্যেকটা সংখ্যা, এই প্রত্যেকটা সংখ্যাকে বলা হবে এক একটা ভুক্তি। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স গঠনকারী প্রতিটি সংখ্যাকে বলা হবে, এটা মুছে ফেলি এখন, প্রতিটি সংখ্যাকে বলা হবে ভুক্তি বলা হবে। ভুক্তি না বলে আমরা উপাত্তও বলতে পারি, উপাত্ত না বলে তথ্য বলা সম্ভব, তথ্য না বলে ডাটাও বলা সম্ভব, ডাটাও না বলে আমরা এন্ট্রিও বলতে পারি। ঠিক আছে, তাহলে এই যে ম্যাট্রিক্স গঠনকারী এই প্রত্যেকটা সংখ্যাকে বলা হবে এক একটা ভুক্তি, উপাত্ত, তথ্য, ডাটা অথবা এন্ট্রি। ঠিক আছে, তারপর 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে এই যেটা আনুভূমিক বিন্যাস, এই আনুভূমিক বিন্যাসকে আমরা বলি হচ্ছে সারি। এই যে আনুভূমিকভাবে যেটা, ঠিক আছে, আনুভূমিকভাবে যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে সারি, আর উলম্বভাবে যেটা মানে খাড়াভাবে যেটা, সেটাকে এই বিন্যাসটাকে আমরা বলি হচ্ছে কলাম। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সে যেটা আনুভূমিক বিন্যাসকে আমরা বলবো হচ্ছে সারি, আর উলম্বভাবে যে বিন্যাস, উলম্বভাবে বিন্যাসকে আমরা বলবো হচ্ছে কলাম। ঠিক আছে, ওকে, এবার 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আমি এই ম্যাট্রিক্স একটা নাম দিলাম, ধরেন এই ম্যাট্রিক্সের নাম দিলাম হচ্ছে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নাম দিলাম হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন আমি আপনার কাছ থেকে এই ম্যাট্রিক্সের আকার জানতে চাইলাম। এখন আমরা ম্যাট্রিক্সের আকার নিয়ে কথা বলি। ম্যাট্রিক্সের
আকার নিয়ে কথা বলি, একদম শেষ পর্যন্ত খেয়াল করলে দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এই ম্যাট্রিক্সের আকার কত, তাহলে এই কথাটার মানে হচ্ছে আমি আপনার কাছ থেকে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা জানতে চাচ্ছি। যদি আমি আপনাকে যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, দেন আপনাকে বলল যে এই ম্যাট্রিক্সের আকার কত, এই কথাটার মানে হচ্ছে সে আপনার কাছ থেকে সারি সংখ্যা আর কলাম সংখ্যা জানতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই ম্যাট্রিক্সের আকার কত, তখন আপনার উত্তর হবে যে এই ম্যাট্রিক্সের সারি আছে 3টা আর কলাম আছে 3টা। এখন এটা তো আপনি মৌখিকভাবে বললেন, এটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে লিখব? তখন আপনাকে লিখতে হবে এভাবে, শুরুতে আপনি ম্যাট্রিক্সের নাম লিখবেন। তাহলে এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে এ, তাহলে আমি শুরুতে এ লিখব। তারপরে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? এই ম্যাট্রিক্সের সারি আছে 3টা। আনুভূমিক বিন্যাসকে বলা হয় সারি, তাহলে সারি আছে 3টা, তাহলে আপনি শুরুতে এই সারি সংখ্যা লিখবেন, তারপরে একটা গুণ চিহ্ন দিবেন। তারপরে এই ম্যাট্রিক্সে কলাম আছে কয়টা? এই ম্যাট্রিক্সে কলাম আছে 3টা, তারপরে আপনি এখানে কলাম সংখ্যা লিখবেন। এটাকে আমরা গাণিতিকভাবে এভাবেই ম্যাট্রিক্সের আকার প্রকাশ করি। ওকে, শুরুতে আপনি ম্যাট্রিক্সের নাম লিখবেন, তারপরে ওই ম্যাট্রিক্সের সারি সংখ্যা লিখবেন। তাহলে সারি কয়টা আছে? 3টা আছে, তাহলে আপনি সারি সংখ্যা লিখবেন 3, তারপরে গুণ চিহ্ন দিবেন। কলাম কয়টা আছে? 3টা আছে, তারপর আপনি কলাম সংখ্যা লিখবেন 3। তাহলে এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে এটা। ওকে, এখন এটাকে যখন আপনি মুখে বলবেন, হ্যাঁ মুখে বলবেন, তখন এ 3 × 3 বলা যাবে না, তখন আপনাকে বলতে হবে এটা 3/3, এভাবে বলতে হবে, বাই বলতে হবে, মাঝখানে বাই। ঠিক আছে, 3/3 এভাবে বলতে হয়। ওকে, বুঝা গেছে কথাটা? যেমন ভাই আরেকটা উদাহরণ নিই, ধরেন ভাই একটা বি ম্যাট্রিক্স নিলাম। ঠিক আছে, তো ধরেন বি ম্যাট্রিক্স ভাই এভাবে নিচ্ছে, এভাবে নিলাম। হ্যাঁ, ধরেন এভাবে নিলাম। এখন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই বি ম্যাট্রিক্সের আকার কত। তার মানে আমি আপনার কাছ থেকে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা জানতে চাচ্ছি। তখন আপনি আমাকে বললেন যে বি ম্যাট্রিক্সে সারি আছে 2টা আর কলাম আছে হচ্ছে 3টা। তো এটা তো মৌখিকভাবে বললেন, এটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে কিভাবে লিখব? তখন আপনাকে কি করতে হবে? শুরুতে ম্যাট্রিক্সের নাম লিখতে হবে, তারপরে সারি সংখ্যা লিখতে হবে। সারি কয়টা আছে? সারি আছে 2টা, তাহলে আপনি এখানে 2 লিখবেন, তারপরে গুণ চিহ্ন দিতে হবে। ওকে, কলাম আছে কয়টা? 3টা, তাহলে এখানে কলাম সংখ্যা লিখবেন। তাহলে বি ম্যাট্রিক্সের আকার কত? বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে বি 2/3, ইনটু বলা যাবে না, 2/3 এভাবে বলতে হবে। তাহলে বি ম্যাট্রিক্সের আকার কত? বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে 2/3। ওকে, এবার এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সব সময় সারি সংখ্যা আগে বসবে, সব সময় সারি সংখ্যা আগে বসবে, সব সময় সারি সংখ্যা আগে বসবে, তারপরে বসবে হচ্ছে কলাম সংখ্যা, তারপরে বসবে হচ্ছে কলাম সংখ্যা। ওকে, এখানে ভাই একটা ক্লিয়ার কাট স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট বলে দিই, সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের সমস্ত হিসাবে সারি সংখ্যা আগে বসবে। বাস, ক্লিয়ার? কোন ডাউট আছে? যদি এরকম হইতো যে কখনো সারি সংখ্যা আগে বসে কখনো কলাম সংখ্যা আগে বসে, তাহলে আপনার কনফিউশন থাকতো। কিন্তু ভাই আপনাকে ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি যে ম্যাট্রিক্স নির্ণায়কের সমস্ত হিসাবে সারি সংখ্যা আগে বসে, কলাম সংখ্যা পরে বসে। ঠিক আছে, তাহলে এখানে ভাই ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিয়ে দিলাম, ক্লিয়ার কাট স্টেটমেন্ট যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের সমস্ত হিসাবে, মানে সমস্ত বলতে সমস্ত হিসাবে সারি সংখ্যা আগে বসবে। তো এটাকে অনেকে অনেকভাবে মুখস্থ রাখে, যেমন শাড়ি, মেয়েরা শাড়ি পরে, তো লেডিস ফার্স্ট, তো লেডিস ফার্স্ট।
মানে সারি সংখ্যা আগে বসবে। অনেকে এভাবে মাথায় রাখে যে সারি পরে কারা? লেডিস, মেয়েরা। তো লেডিস ফার্স্ট, তাহলে লেডিস ফার্স্ট মানে সারি সংখ্যা আগে বসবে। তো অনেকে এভাবে মুখস্থ রাখে। তো এত কিছু যে যেভাবে মুখস্থ রাখে, বাট আমার কথা হচ্ছে যে ম্যাট্রিক্স নির্ণায়কের সমস্ত হিসাবে সারি সংখ্যা আগে বসবে, বাস এটা মাথায় রাখলেই হয়, এখানে আর কোনো কনফিউশন নাই। ওকে, সো মূল পয়েন্টগুলো আমি আবার বলে দিচ্ছি, এখন মোটামুটি সংখ্যাটা বুঝতে সুবিধা হবে। তাহলে এই কয়েকটা তথ্য বা সংখ্যাকে, এই যে প্রত্যেকটাই হচ্ছে এক একটা তথ্য, এই প্রত্যেকটা সংখ্যা আমাকে এক একটা তথ্য প্রোভাইড করে। তো কয়েকটা তথ্য বা সংখ্যাকে এই হচ্ছে সারি ও কলামের মাধ্যমে, এই যে কলাম, ঠিক আছে, সারি ও কলামের সাহায্যে যথাযথ প্রতীক ব্যবহার করে, এই কথাটার মানে কি? যথাযথ প্রতীক, এই কথাটার মানে হচ্ছে এটা, এই কথাটার মানে হচ্ছে এটা, ঠিক আছে। আপনি যদি এই যে কয়েকটা তথ্য বা সংখ্যাকে সারি বা কলাম আকারে সাজিয়ে যদি আপনি তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করেন, ঠিক আছে, কয়েকটা তথ্যকে তথ্য বা সংখ্যাকে যদি আপনি তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করেন, তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ না করে যদি এই প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করেন, প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ না করে যদি আপনি এরকম ডাবল বার দিয়ে আবদ্ধ করেন, তাহলে ওই বিন্যাসকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। চিহ্ন দিয়ে, এই যে প্রতীকগুলা, ঠিক আছে, এই প্রতীক দিয়ে আবদ্ধ করেন, এই প্রতীক দিয়ে আবদ্ধ করেন, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এখানে যথাযথ প্রতীক বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা ডাবল বার চিহ্ন। ওকে, তাহলে কয়েকটা তথ্য বা সংখ্যাকে সারি ও কলামের সাহায্যে যথাযথ প্রতীক ব্যবহার করে প্রাপ্ত যে বিন্যাসটা, এই যে বিন্যাসটা, এই বিন্যাসটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, তারপর এখান থেকে ভাই কি বললাম? যে ম্যাট্রিক্স গঠনকারী এই প্রত্যেকটা সংখ্যাকে বলা হবে ভুক্তি অথবা উপাত্ত অথবা তথ্য অথবা ডাটা অথবা এন্ট্রি। তারপর আনুভূমিক যে বিন্যাসটা, এটাকে বলা হয় সারি, উলম্বভাবে যে বিন্যাসটা সেটাকে বলা হয় কলাম। তা ম্যাট্রিক্সের আকার বলতে কি জানতে চাওয়া হয়? ম্যাট্রিক্সের আকার বলতে জানতে চাওয়া হয় যে কয়টা সারি আর কয়টা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সে সারি আছে 3টা, কলাম আছে 3টা। তাহলে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই তাহলে কিভাবে লিখব? প্রথমে ম্যাট্রিক্সের নাম লিখব, তারপরে সারির সংখ্যা লিখব, তারপরে গুণ চিহ্ন দিব, তারপরে কলাম সংখ্যা লিখব। বাট মুখে বলার সময় কি বলতে হবে? A3/3। সেম হচ্ছে এখানে। আর এখানে কি বলে দিলাম? যে ম্যাট্রিক্স নির্ণায়কের সমস্ত হিসাবে সারি সংখ্যা আগে বসবে। আচ্ছা, ওকে, তাহলে এটা কিন্তু আমাদের জ্ঞানমূলক আসতে পারে যে ম্যাট্রিক্স কাকে বলে। তো নর্মালি তো এটা হয় না, আপনারা শিখেন না যে ম্যাট্রিক্স কাকে বলে। তারপর আমি লিখে দিলাম। মোট কথা এবার ক্লাস নেওয়ার সময় ভাইয়ের চেষ্টা করবো একদম যাবতীয় বিস্তারিত লেখার জন্য। ওকে, তো ম্যাট্রিক্সের আকার পর্যন্ত আমরা গেলাম। এবার পরের পয়েন্টে আসি, আস্তে আস্তে ভাই ডিপে চলে যাব, সব কিছুই ক্লিয়ার হবে। এবার ভাই একটু অন্য ধাঁচে পড়ানোর চেষ্টা করব। তো ওকে, এবার দেখেন 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে ভুক্তির অবস্থান। ঠিক আছে, এবার আমরা ভুক্তির অবস্থান সম্পর্কে জানব। ভুক্তির অবস্থান সম্পর্কে জানবো যে ভুক্তির অবস্থান বলতে কি বোঝায়। ধরেন 400, আমি যদি আপনাকে বলি যে এই ম্যাট্রিক্সে 400 ভুক্তি কোথায় আছে, তা আপনি বললেন কি যে 400 ভুক্তি কোথায় আছে? তৃতীয় সারির দ্বিতীয় কলামে আছে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এই ম্যাট্রিক্সে 400 ভুক্তির অবস্থান কোথায়, তখন আপনি আমাকে বললেন যে 400 ভুক্তি আছে এই ম্যাট্রিক্সের তৃতীয় সারির দ্বিতীয় কলামে। এখন এটা তো আপনি মৌখিকভাবে বলছেন, যদি আমি গাণিতিকভাবে লিখতে চাই তখন কিভাবে লিখব? তখন শুরুতে আপনি ম্যাট্রিক্সের নাম লিখবেন। তাহলে ম্যাট্রিক্সের নাম লিখলাম,
ওকে, এবার ভাই কি বলছে যে ম্যাট্রিক্স নির্ণায়কের সমস্ত হিসাবে সারি সংখ্যা আগে বসবে। তাহলে 400 এই ভুক্তি কত নাম্বার সারিতে আছে? 3 নাম্বার সারিতে আছে। তাহলে আপনি এখানে 3 লিখবেন। কত নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে আছে। তাহলে এখানে 2 লিখবেন। ওকে, A3 2। ঠিক আছে, এবার দেখেন কিছুক্ষণ আগে আমরা ম্যাট্রিক্সের আকার পড়ছিলাম। তো ম্যাট্রিক্সের আকারের সাথে ভুক্তির অবস্থানের তফাৎ হচ্ছে ম্যাট্রিক্সের আকারে মাঝখানে গুণ চিহ্ন বসে, যেটাকে আমরা বাই বলি বলার সময়, কিন্তু এখানে গুণ চিহ্ন বসে না। বুঝা গেছে? এটা নিয়ে আমরা একটা সিকিউ সলভ করব, জ্ঞানমূলক আসে। আচ্ছা যাই হোক, এবার পরে আমি একটা উদাহরণ দিই। সাপোজ ভাই আপনাকে বললাম যে বি ম্যাট্রিক্সে 23 এই ভুক্তির অবস্থান কোথায়, মানে কোথায় গেলে আমি 23কে খুঁজে পাবো। তখন আপনি বললেন যে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম কলামে গেলে 23কে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, এটা আপনি মৌখিকভাবে বলছেন। গাণিতিকভাবে যদি লিখতে চাই তখন কিভাবে লিখব? তখন ওই যে শুরুতে ম্যাট্রিক্সের নাম লিখব, তারপরে সব সময় অলওয়েজ সারি সংখ্যা আগে বসবে। তাহলে সে আছে দ্বিতীয় সারিতে, তাহলে দ্বিতীয় সারি প্রথম কলামে, তাহলে এখানে প্রথম কলাম B21। ঠিক আছে, এভাবেও লেখা যায়। আশা করি এতটুকু ক্লিয়ার। তো একভাবে লেখা যায়, আরেকভাবে এভাবেও লেখা যায় যে এই 400 ভুক্তি সে কোথায় আছে? তৃতীয় সারির দ্বিতীয় কলামে আছে। তাহলে আপনি লিখবেন 3,2তম ভুক্তি, 3,2তম ভুক্তি, এভাবে লিখতে হবে। তো সবসময় সারি সংখ্যা আগে বসে ভাবে বলছি। তাহলে এখানে 3 দিয়ে বোঝানো হচ্ছে সারি সংখ্যা, কমা 2 দিয়ে বোঝানো হচ্ছে কলাম সংখ্যা। ঠিক আছে, তাহলে তৃতীয় সারির দ্বিতীয় কলামে গেলে আমি 400কে পাচ্ছি। তাহলে 3,2তম ভুক্তি বলতে 400কে বোঝানো হচ্ছে। আবার ধরেন এই যে 23কে যদি আমরা এই ফরম্যাটে লিখতে চাই তখন কিভাবে লিখব? সে কোথায় আছে? দ্বিতীয় সারিতে আছে। তাহলে সারি সংখ্যা আগে বসবে, তারপরে কমা কলাম সংখ্যা বসবে 1। তাহলে 2,1তম ভুক্তি। ঠিক আছে, তাহলে এবার আপনার ইচ্ছা, আপনি চাইলে এই ফরম্যাটেও লিখতে পারেন, আবার আপনি চাইলে এই ফরম্যাটেও লিখতে পারেন। তো এভাবেই আমরা ভুক্তির অবস্থান প্রকাশ করি গাণিতিকভাবে। ওকে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে একটা সিকিউ আসে আপনাদের, মানে জ্ঞানমূলকে। সেটা হচ্ছে এরকম, প্রশ্নটা এভাবে করে। হ্যাঁ, প্রশ্নটা হয় হচ্ছে এভাবে যে এ আর ইন্টু সি দেয় এবং এ আর সি এর মধ্যে, হ্যাঁ সি এর মধ্যে তফাৎ কি বা পার্থক্য কি? ঠিক আছে, হ্যাঁ এ বুঝে। আমার লাল কালি কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা ভাইয়াকে বলুন তো। লাল কালি যারা যদি 2-1জন থাকেন আর কি, যে লাল কালির যে লাল কালির লেখাগুলো স্পষ্ট দেখা যায় কিনা ভাইকে একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, তো এই প্রশ্নটা আমাদের সিকিউতে আসে যে এ আর বাই সি এবং এ আর সি এর মধ্যে তফাৎ কি। তো যদি এই প্রশ্নটা আসে তাহলে আপনারা তো আপনাদের মতো করে লিখতে পারবেন, সমস্যা নাই। তো ভাইভাবে লিখে দিচ্ছি যে এটার মধ্যে তফাৎ কি। তো এ আর বাই সি, গুণ না কিন্তু বাই, বি ওয়াই বাই। ঠিক আছে, তাহলে এ দ্বারা ম্যাট্রিক্সের আকার বুঝায়, ম্যাট্রিক্সের আকার বুঝায়, হ্যাঁ ম্যাট্রিক্সের আকার বুঝায়, ম্যাট্রিক্সের আকার বুঝায় যার আর সংখ্যক, এই যে সবসময় সারি সংখ্যা আগে বসে, আর দিয়ে বোঝানো হচ্ছে সারি, প্রথম মানটা দিয়ে সারি বুঝায়, যে যার আর সংখ্যক সারি এবং সি সংখ্যক কলাম আছে।
ঠিক আছে। আর এ আর সি মাঝখানে গুণ চিহ্ন নাই, মাঝখানে যদি গুণ চিহ্ন না থাকে তাহলে এটা দিয়ে বোঝায় হচ্ছে ভুক্তির অবস্থান। তারপর লিখবেন যে এ আর সি দ্বারা ভুক্তির এ ম্যাট্রিক্সের আর দিয়ে বোঝা হচ্ছে সারি, তাহলে এটাকে আমরা সুন্দর করে কেউ লিখতে পারি এ আর সি দ্বারা এ ম্যাট্রিক্সের আর রো এর সি কলামে, আর রো বা আর সারির মানে 3 নম্বর সারি 2 নম্বর কলাম এই টাইপের আর সারির সি কলামের অবস্থিত ভুক্তিকে বোঝায়। সো চাইলে আপনি পরীক্ষায় এও লিখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, যেমন এটা দিয়ে কি বোঝাচ্ছে যে এই ম্যাট্রিক্সের 3 নম্বর সারির 2 নম্বর কলামে অবস্থিত ভুক্তিকে বোঝায়, সেম এটাও। তাহলে এ আর সি দিয়ে কি বোঝায়, এ ম্যাট্রিক্সের আর সারির সি কলামে অবস্থিত ভুক্তিকে বোঝায়। তো এটা কিন্তু আপনাদের সিকিউতে আসে, তখন আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, ঠিক আছে। তাহলে এটা দিয়ে বোঝায় হচ্ছে ম্যাট্রিক্সের আকার, হ্যাঁ, যার আর সংখ্যক সারি আর সি সংখ্যক কলাম আছে। আর এটা দিয়ে বোঝানো হচ্ছে এ ম্যাট্রিক্সের আর সারির সি কলামে অবস্থিত ভুক্তিকে বোঝায়। ওকে, আচ্ছা, এখানে গেল একটা জিনিস। এবার এখান থেকে আমাদের এমসিকিউতে আসার মতো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আপনি যদি এখন ভাই যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই ম্যাট্রিক্সের সারি কয়টা, বি ম্যাট্রিক্সের সারি কয়টা আছে, সারি আছে 2টা, কলাম আছে কয়টা, 3টা। ওকে ফাইন। এখন দেখেন আপনি সারি সংখ্যার সাথে কলাম সংখ্যাকে গুণ করেন, ঠিক আছে। তাহলে এখানে সারি সংখ্যা কয়টা আছে, সারি সংখ্যা আছে হচ্ছে 2টা, কলাম সংখ্যা কয়টা আছে, কলাম সংখ্যা আছে 3টা। তাহলে গুণফল কত আসতেছে, 6 আসতেছে। ওকে, এবার দেখেন তো এই ম্যাট্রিক্সে ভুক্তি আছে কয়টা, ভুক্তিও আছে 6টা। তার মানে আমরা এখান থেকে একটা অবজারভেশন দাঁড় করাতে পারি, একটা অবজারভেশন আমরা দাঁড় করালাম যে সারি সংখ্যার সাথে কলাম সংখ্যা গুণ করলে গুণফল সবসময় ভুক্তি সংখ্যার সমান হয়। যদি আমরা সারি সংখ্যার সাথে কলাম সংখ্যাকে গুণ করি তাহলে যে গুণফলটা পাবো সেটা সবসময় কার সমান হবে, ভুক্তির সংখ্যার সমান হবে। ওকে, সেম এখানে দেখেন আপনি যে এই ম্যাট্রিক্সে সারি আছে কয়টা, 3টা, কলাম আছে কয়টা, 3টা। তাহলে আপনি সারি সংখ্যার সাথে কলাম সংখ্যাকে গুণ করেন, তাহলে সারি সংখ্যা আছে 3, কলাম সংখ্যাও আছে 3, তাহলে গুণ করলে আসবে কত, 9। দেখেন এই ম্যাট্রিক্সে ভুক্তিও আছে কয়টা, 9টা। তার মানে আমরা বলতে পারি যে সারি সংখ্যা আর কলাম সংখ্যার যে গুণফল, এই গুণফলটা সবসময় ভুক্তি সংখ্যার সমান হয়। এটা আপনাদের এমসিকিউতে হেল্প করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দাঁড় করিয়ে ফেললাম, সেটা হচ্ছে সারি সংখ্যা গুণন কলাম সংখ্যা সমান হচ্ছে ভুক্তির সংখ্যা, ঠিক আছে। ওকে, এবার দেখি যারা আছেন 5-6 জন যারা ভাইয়ের সাথে লাইভে আছেন, ঠিক আছে, তাদের জন্য ভাই একটা প্রশ্ন সলভ করি। ইজি প্রশ্ন, একদম তেমন জটিল কিছু না। আমরা আস্তে আস্তে ডিপে যাব। ওই যে ভাইয়া বললাম যে ভাইয়া ক্লাস নেওয়ার সময় এখন ক্লাস নেবে এভাবে যাতে 22 ব্যাচ এবং 23 ব্যাচ উভয় ব্যাচ উপকৃত হয়। তো
তো 22 ব্যাচে আজকের ক্লাসটা কতটা এফেক্টিভ হবে আই ডোন্ট নো। আমি তো চেষ্টা করব নতুন কিছু দেওয়ার জন্য, যেটা আপনাদের টেস্ট পেপারে, আপনারা তো এখন যারা 22 ব্যাচের আছেন তারা তো টেস্ট পেপার সলভ করবেন। তো নর্মালি তো আপনার টেস্ট পেপার মানে শুরুতে ফার্স্ট ইয়ারে যখন ছিলেন বা সেকেন্ড ইয়ারে যখন ছিলেন অনেকে সলভ করেন নাই। তো আমি চেষ্টা করব যে নতুন কিছু শেখানোর জন্য যেটা আপনাদের টেস্ট পেপারে আছে। ওকে, আর 23 ব্যাচ তো জিঙ্গা লালা, মানে ওরা এখন এই ক্লাসগুলো করলে ম্যাট্রিক্স নির্ণায়ক একদম শুরু থেকে শেষ পর্যন্ত কভার করতে পারবে। ওকে, তো দেখেন, ধরেন ভাই আপনাকে বললাম যে এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে এটা। হ্যাঁ ভাই, আপনাকে বললাম যে এই ম্যাট্রিক্সে ভুক্তির সংখ্যা কত, এই ম্যাট্রিক্সে ভুক্তির সংখ্যা কত। তা আপনাকে অপশন দেওয়া হলো 24, তারপর খতে অপশন দেওয়া হলো 27, গতে অপশন দেওয়া হলো 19, আর ঘতে অপশন দেওয়া হলো নান অফ দেম। ঠিক আছে, তো দেখি যারা লাইভে আছেন তারা বলুন তো এটার মধ্যে কোনটা হবে সঠিক উত্তর, কোনটা সঠিক উত্তর হবে দেখি ভাইয়াকে বলেন। মাঝে মাঝে বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে, কেন কেন এখানে ভাইয়ের ভাই তো কালকেও ক্লাস নিতে পারি নাই নেটের কারণে, আজকেও ক্লাস নিতে পারতেছি না নেটের কারণে, আজকেও ক্লাস নিতে দেরি হয়েছে। এখানে বৃষ্টি হওয়া তো ওয়াইফাই লাইনের প্রচন্ড সমস্যা, তারপরেও আজকে ক্লাস নেওয়া শুরু করলাম। নিজেকে প্রেশারের মধ্যে ফেলে দিছে, আমার ক্লাস নিতে ইচ্ছা করতেছিল না, নিজের মধ্যে প্রচন্ড পরিমাণ জড়তা কাজ করতেছিল। তো পরে বললাম যে যা হবে হোক, ক্লাস যেরকম হবে হোক, আগে ক্লাস নিয়ে ফেলি, একটা ফ্লো আসুক, তারপর ডে বাই ডে আগের মতো আবার ক্লাস একটা ছন্দ ফিরে আসবে। আচ্ছা যাই হোক, তো আমাকে বলছে কি যে এই ম্যাট্রিক্সে ভুক্তির সংখ্যা কত, তাহলে এই ম্যাট্রিক্সে ভুক্তির সংখ্যা হবে 27টা। কেন? কারণ এই ম্যাট্রিক্সে সারি আছে 3টা, কলাম আছে 9টা। ওকে, তাহলে আমরা জানি যে ভুক্তির সংখ্যা সব সময় সারি সংখ্যা কলাম সংখ্যার গুণফলে সমান হয়। তাহলে এখানে সারি সংখ্যা হচ্ছে 3, কলাম সংখ্যা হচ্ছে 9, তাহলে সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি গুণ করি তাহলে যে গুণফলটা আমি পাবো সেটা হবে ভুক্তির সংখ্যার সমান। তাহলে এই ম্যাট্রিক্সে ভুক্তির সংখ্যা আসবে হচ্ছে 27। ওকে, আচ্ছা এটা তো পারা গেল। এবার আমরা আরেকটা ছোটখাটো, আপনারা যখন যারা ভাইয়ের সাথে ক্লাস করতেছেন তারা চেষ্টা করবেন ভাইয়ের সাথে ভাইয়া বোর্ডে যা লিখি সমস্ত কিছু তুলে ফেলার জন্য। ট্রাস্ট মি, আপনি আগে যেভাবেই শিখেন না কেন ম্যাট্রিক্স নির্ণায়ক, আই নো ম্যাট্রিক্স নির্ণায়ক আপনাদের কাছে সহজ লাগে, বাট আমি এটাও বলতে পারি যে আপনারা অনেক কিছু নতুন শিখবেন বা একটা কমপ্লিট গাইডলাইন পাবেন। তো এই যে ভাই প্রশ্নটা লিখছি, তো এগুলো সব কিছু তুলে ফেলার চেষ্টা করিয়েন, পরীক্ষার আগে অনেক হেল্প হবে। ট্রাস্ট মি, যতগুলো অধ্যায় ভাইয়া পড়াই ওই অধ্যায়গুলো একদম A to Z শেষ হবে, আপনি ভরসা করতে পারেন। ওকে, আর ভাইকে একটু চেয়ার আপ করেন, ভাই এখনো বুক ধকধক করতেছে। আচ্ছা ওকে, এবার আমরা এখান থেকে আরেকটা ম্যাথ এমসিকিউ সলভ করার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনাকে বলা হলো যে এই ম্যাট্রিক্সে ভুক্তির সংখ্যা হচ্ছে 35। এই ম্যাট্রিক্সে ভুক্তির সংখ্যা 35 হলে এই ম্যাট্রিক্সের আকার বা মাত্রাও বলে, হ্যাঁ মাত্রাও বলে বা অর্ডারও বলে রাখলাম, মাত্রা আকার অর্ডার সেম জিনিস, ঠিক আছে, কত। তো আপনাকে 4টা অপশন দিয়ে দিল, সাপোজ এটা দিয়ে দিল যে 5,4, তারপরে আপনাকে খতে অপশন দিয়ে দিল যে A 6,5, গতে অপশন দিয়ে দিল A 7,5, আর ঘতে আপনাকে অপশন দিয়ে দিল নান। দেখে কেউ বলতে পারেন কিনা যে কোনটা সঠিক উত্তর হবে?
জান্নাতুল মুবাশশিরা, তারপরে তাহসিন, ফারহা, আফিফা, সাজ্জাদ, হুমায়রা, আপনারা সবাই 1 নম্বর এমসিকিউটার সঠিক উত্তর দিয়েছেন। তো 2 নম্বর এমসিকিউটার উত্তর কে কে দিতে পারে দেখি। তাহসিন ফারহা বলছে নান। তাহসিন আর একটু ভালোভাবে দেখেন তো কোনটা সঠিক উত্তর হবে। আফিফা বলছে হচ্ছে 7/5, তারপরে সাজ্জাদ বলছে 3 নাম্বারটা। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 3 নাম্বারটা। কেন? কারণ দেখেন এখানে সারি সংখ্যা কত, সারি সংখ্যা হচ্ছে 7, কলাম সংখ্যা কত, কলাম সংখ্যা হচ্ছে 5। তাহলে দেখেন আপনি সারি সংখ্যার সাথে কলাম সংখ্যা গুণ করেন, তাহলে গুণফল কত আসতেছে, 35 আসতেছে। আর আমাকে ভুক্তির এই ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা কত দিয়ে দিছে, 35 দিয়ে দিছে। তাহলে সারি সংখ্যা কলাম সংখ্যার যে গুণফল সেটা ভুক্তির সংখ্যার সমান হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা সঠিক উত্তর হবে না, কারণ এটা ধরে যদি হিসাব করি তাহলে সারি সংখ্যা কলাম সংখ্যার গুণফল আসে 20, তাহলে ভুক্তি সংখ্যা আসবে 20, তা তো না। তারপরে সারি সংখ্যা কলাম সংখ্যার গুণফল এই অপশন অনুযায়ী আসে হচ্ছে 30, তাও না, কারণ আমাকে বলে দিছে 35। তাহলে এখানে সারি সংখ্যা কলাম সংখ্যার গুণফল আসতেছে 35, মানে ভুক্তি সংখ্যার সমান আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, ঠিক আছে, তাহলে গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তো এখান থেকে এই টাইপেরই এমসিকিউ আসে, আর তেমন জটিল কোনো প্রশ্ন আসে না। আমরা এমসিকিউর জন্য অবশ্যই আলাদা স্পেশাল ক্লাস নিব। এটা জাস্ট ভাইয়া লেকচারের মাঝখানে একটু নতুন কিছু দেওয়ার বা বোঝানোর চেষ্টা করতেছে যাতে ক্লাসটা বোরিং না লাগে, নয়তো আমরা ম্যাট্রিক্স এমসিকিউর জন্য আলাদা স্পেশাল ক্লাস দিব। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখানে আপনারা নতুন কিছু শিখতে পারেন যারা 22 ব্যাচের আছেন। ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের প্রকারভেদ। ওকে, তো প্রথম যে ম্যাট্রিক্সটা আসে একদম কমন ম্যাট্রিক্স, সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। ওকে, তো সারি ম্যাট্রিক্স কাকে বলে দেখেন। ধরেন ভাই একটা বি ম্যাট্রিক্স নিলাম, বি ম্যাট্রিক্স নিলাম 2 3 4 5। এই যে ভাই একটা ম্যাট্রিক্স নিলাম, তো এই ম্যাট্রিক্সে সারি কয়টা আছে, সারি আছে একটা, কলাম কয়টা আছে, কলাম আছে 4টা। কলাম কয়টা আছে সেটা আমাদের বিবেচ্য বিষয় না সারি ম্যাট্রিক্স হিসাব করার সময়। সারি আছে একটা, তাই এটাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে সারি সংখ্যা একটা হবে, যে ম্যাট্রিক্সে সারি সংখ্যা একটা হবে, ওই ম্যাট্রিক্সকে বলা হবে সারি ম্যাট্রিক্স। কলাম কয়টা থাকবে সেটা বিবেচ্য বিষয় না। যে ম্যাট্রিক্সে সারি সংখ্যা একটা হবে ওই ম্যাট্রিক্সকে বলা হবে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। ওকে, এবার কমন সেন্স দিয়ে বলুন তো যে সারি ম্যাট্রিক্স, একটা সারি থাকলে যদি সারি ম্যাট্রিক্স হয় তাহলে একটা কলাম থাকলে সেটাকে আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ধরেন ভাই একটা ম্যাট্রিক্স নিলাম এরকম 2 3 4। তাহলে দেখেন এই ম্যাট্রিক্সে সারি আছে 3টা, আনুভূমিক বিন্যাসকে বলা হয় সারি। তাহলে সারি আছে 3টা কিন্তু কলাম আছে কয়টা, একটা। ওকে, তো যেহেতু কলাম সংখ্যা 1, যেহেতু কলাম সংখ্যা যেহেতু 1, সেহেতু এটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, এবার হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স। ওকে, আয়তাকার ম্যাট্রিক্স কি জিনিস দেখেন। এমসিকিউর জন্য এই শর্তগুলো একটু মাথায় রাখবেন, এই যে এই কথাগুলো। ঠিক আছে, ওকে, আপনাদের বহুপদী কিছু এমসিকিউ আসে যে নিচের কোনটি সঠিক, ক 1 2, খ 2 3, গ 3 4, ঘ উপরের কোনটিই নয় বা 1 2 3, ওই টাইপের এমসিকিউ গুলো এগুলো দিয়ে আসে। আচ্ছা, এবার দেখেন আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স ধরেন ভাইয়া এই ম্যাট্রিক্সটা নিলাম, এই ম্যাট্রিক্সটা নিলাম। ওকে, এখন দেখেন এই ম্যাট্রিক্সে সারি আছে কয়টা, সারি আছে 2টা। তাহলে এই ম্যাট্রিক্সে সারি আছে
2টা, সারি আছে 2টা, আর কলাম আছে কয়টা? কলাম আছে 3টা। তাহলে এই ম্যাট্রিক্সে সারি সংখ্যা আর কলাম সংখ্যা কি সমান? না, এই ম্যাট্রিক্সে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান না। তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে আয়তাকার ম্যাট্রিক্স। ওকে, যে ম্যাট্রিক্সে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান না, সমান হয় না, ওই ম্যাট্রিক্সকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। ওকে, এবার সেটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স কি জিনিস দেখেন। ওকে, সাপোজ 3 4 5 7 8 9 10 -11 6 এটা লিখলাম। এখন দেখেন এই ম্যাট্রিক্সে সারি সংখ্যা কত? সারি সংখ্যা হচ্ছে 3। সারি সংখ্যা হচ্ছে 3। হ্যাঁ, আর এই ম্যাট্রিক্সে কলাম সংখ্যা কত? কলাম সংখ্যাও হচ্ছে 3। তাহলে এখানে সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান। তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে বর্গাকার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। ওকে, এবার এখানে ভাই একটা কথা বলে রাখি। সেটা কি কথা দেখেন, এই একটা কথা বললাম, ঠিক আছে। আরেকটা কথা কি দেখেন, সেটা হচ্ছে ধরেন ভাই যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে বি ম্যাট্রিক্সের মাত্রা কত, মানে আকার কত, তখন আপনি কি বলবেন? আপনি বললেন যে বি, এখানে সারি আছে কয়টা? সারি আছে 3টা। তাহলে আপনি এভাবে বললেন যে এটা আকার কত? এটার আকার আপনি বললেন হচ্ছে B3 বাই, কলাম আছে কয়টা? 3টা, 3/3। আপনি এভাবে বললেন, ঠিক আছে। ওকে, এখন এটাকে চাইলে আমরা আবার এভাবেও লিখতে পারি B3। বুঝা গেছে? যখন সারি সংখ্যা আর কলাম সংখ্যা সেম হয়, একই হয়, তখন 2বার না লিখে একবার লিখলেও হয়। তাহলে B3 দিয়ে বোঝানো হচ্ছে যে বি ম্যাট্রিক্সে সারি সংখ্যাও আছে 3টা, কলাম সংখ্যাও আছে 3টা। বুঝা গেছে কথাটা? তাহলে এই টাইপের আমরা কিছু দেখব, এরকম সামনে I3 I2 এরকম দেখব। তাহলে বুঝে নেবেন যদি এরকম থাকে তার মানে এই 3 দিয়ে সারি সংখ্যাও বোঝানো হচ্ছে, কলাম সংখ্যাও বোঝানো হচ্ছে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার আমরা চলে আসি পরের ম্যাট্রিক্স। ওকে, এবার পরের ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। ওকে, তো কর্ণ ম্যাট্রিক্সের সময়, হ্যাঁ, এটা যে ডায়াগোনাল ইংলিশটা আছে, এই ইংলিশটা একটু মাথায় রাখবেন, পরীক্ষায় এখন এটা দিয়ে দেয়। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট MCQ এবং CQ দুইটার জন্যই, ঠিক আছে। ওকে, তো দেখেন কর্ণ ম্যাট্রিক্স আপনারা হয়তো 22 ব্যাচে যারা আছে তারা জানেন হয়তো বা। দেখেন, হ্যাঁ, ধরেন আমি এই একটা ম্যাট্রিক্স নিলাম, এই একটা ম্যাট্রিক্স নিলাম, অথবা ধরেন আরেকটা ম্যাট্রিক্স নিই আমি, এটা। তাহলে দেখেন যদি আমি এটাকে ভাঙি, ব্রেকডাউন করি, যেটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, দেখেন প্রথম বৈশিষ্ট্যটা ভাই লিখি, হ্যাঁ, যে এটার মধ্যে কি কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। ওকে, প্রথম যে বৈশিষ্ট্য সেটা দেখেন এই ম্যাট্রিক্সে সারি আছে 3টা, কলাম আছে 3টা, তার মানে এটাকে আমি চাইলে বর্গ ম্যাট্রিক্স বলতে পারি, কারণ বর্গ ম্যাট্রিক্সে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হয়। তাহলে এই ম্যাট্রিক্সে প্রথম যে বৈশিষ্ট্য আমি পাচ্ছি সেটা হচ্ছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। প্রথম কথা হচ্ছে এটা। এবার দ্বিতীয় কথা, এখানে ভাই একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্সের এই দিক বরাবর যে কর্ণটা, এই যে কর্ণটা, হ্যাঁ, এই দিক বরাবর যে কর্ণটা, এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ। এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ। নিচের অংশ কি দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে, আমার এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে নিচে, ঠিক আছে, যে এই দিক বরাবর যে কর্ণটা এটাকে বলা হয় মুখ্য কর্ণ, ওকে, আর এই দিক বরাবর যে কর্ণটা এটাকে বলা হয় গৌণ কর্ণ, ওকে। তাহলে মুখ্য কর্ণ হচ্ছে এটা, গৌণ কর্ণ হচ্ছে এটা, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এই যে ম্যাট্রিক্সটা এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখন দেখেন এই বর্গ ম্যাট্রিক্সের এই যে মুখ্য কর্ণ, হ্যাঁ, এই যে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো একটু দেখেন। এই মুখ্য কর্ণের ভুক্তিগুলা শূন্য না, কিন্তু বাকি ভুক্তিগুলা শূন্য, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য পেলাম, সেটা হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তি বাদে বাকি ভুক্তিগুলো শূন্য, এই দুইটা বৈশিষ্ট্য যে ম্যাট্রিক্সে পাওয়া যায় তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স, ওকে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আর মুখ্য কর্ণের ভুক্তি বাদে বাকি ভুক্তিগুলো শূন্য হতে হবে, তাহলে ওই বর্গ ম্যাট্রিক্সকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স, ওকে। এখানে মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হইতে পারে, যেমন দেখেন এখানে মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমানও হইতে পারে, আবার সমান নাও হইতে পারে, কোনো সমস্যা নাই। মোট কথা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তি বাদে বাকি ভুক্তিগুলো শূন্য তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ওকে। তো এটা হচ্ছে সিকিউর জন্য। সিকিউতে যদি আপনার পরীক্ষা আসে যে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, তখন বই থেকে এত মুখস্থ করার কিছু নাই, এটা এমনিতেই বলা যায় যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তি বাদে বাকি ভুক্তিগুলো শূন্য তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স, ওকে। আচ্ছা, এটা গেল। এবার এটা হচ্ছে সিকিউর জন্য, আপনি সিকিউতে এভাবে মাথায় রাখতে পারেন। এখন আমাদের এখান থেকে এমসিকিউতে এভাবে আসে, দেখেন যদি আমি এভাবে ভাঙি ব্যাপারটাকে, খেয়াল করেন ভাই কি বলতে চাচ্ছি। ভাই বলতে চাচ্ছি এভাবে, ঠিক আছে, এই যে প্রত্যেকটা ভুক্তি, হ্যাঁ ভাই, এই প্রত্যেকটা ভুক্তিকে এ দিয়ে প্রকাশ করলাম, মানে একটা প্রতীক এ, এই যে ছোট হাতের এ, এই ছোট হাতের এ দিয়ে ভাই এই প্রত্যেকটা ভুক্তিকে প্রকাশ করলাম, ওকে। আর এই যে সারি সংখ্যাকে ভাইয়া প্রকাশ করলাম আই দিয়ে, আর কলাম সংখ্যাকে মানে কলামকে ভাইয়া প্রকাশ করলাম হচ্ছে জে দিয়ে, ঠিক আছে। তাহলে এটা মনে আছে, মাঝখানে যদি গুণ চিহ্ন না থাকে তাহলে সেটা দিয়ে বোঝায় হচ্ছে ভুক্তির অবস্থান, মনে আছে কথাটা। তাহলে ভাই জাস্ট এটা প্রতীক, হ্যাঁ, এখানে এই যে এ দিয়ে বোঝানো হচ্ছে ভুক্তিকে, এই যে ভুক্তিকে, আই দিয়ে বোঝানো হচ্ছে সারি সংখ্যাকে, জে দিয়ে বোঝানো হচ্ছে কলাম সংখ্যাকে। আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ, তো আপনাদের এমসিকিউতে এভাবে আসে অলরেডি, পরীক্ষা আসছে, টেক্সট বুক চেক করলে পাবেন, বিভিন্ন কলেজে এটা খুব আসে। দেখেন এই যে এটা AIG, হ্যাঁ, এটার মান হবে 0 যখন I এবং J সমান। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে ওই ভুক্তি, সরি ভাইয়া ভুল করে বলছে, যে আই সংখ্যা আর যে সংখ্যা যদি সমান না হয়, হ্যাঁ, যদি সমান না হয় তাহলে ওই ভুক্তিটা আসবে হচ্ছে 0। কথাটা মানে কি দেখেন, যেমন ধরেন এই যে আপনি এই ভুক্তিটা দেখেন, এই ভুক্তির অবস্থান কোথায়, এটা কোথায় আছে? এটা আছে এ প্রথম সারির প্রথম কলামে 1 1। এটা কোথায় আছে? এই ভুক্তির অবস্থান কি? সে আছে হচ্ছে, এটাকে ভাই এই দিয়ে প্রকাশ করতেছে ভুক্তি, ঠিক আছে, জাস্ট প্রতীক। সে আছে দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে 2 2। এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে 3 3, তৃতীয় সারির তৃতীয় কলামে। তার মানে দেখেন, যখনই সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান হচ্ছে ওই ভুক্তিগুলো কিন্তু শূন্য হচ্ছে না, আর সারি সংখ্যা কলাম সংখ্যা যদি সমান না হয় তখন কিন্তু ওই ভুক্তি কি হচ্ছে? শূন্য হচ্ছে। যেমন এটা আছে কোথায়? এটা আছে প্রথম সারির দ্বিতীয় কলামে। এটা কোথায় আছে? প্রথম সারির তৃতীয় কলামে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য, যে আই আর জে যদি সমান না হয় তাহলে ওই ভুক্তি দিয়ে কাকে বোঝাবে?
ওই ভুক্তি দিয়ে বোঝাবে হচ্ছে শূন্যকে। ঠিক আছে, বোঝা গেছে? আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা, যে যখন আই আর জে সমান হবে, যখন সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান হবে, তখন ওই ভুক্তিগুলা কিন্তু শূন্য হবে না। তো এমসিকিউতে এই ফরম্যাটে আসে। ঠিক আছে, যে বলবে কি যে নিচের কোনটি কর্ণ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য বা নিচের কোনটি সঠিক, এই টাইপের আসবে। তাহলে মাথায় রাখবেন যে কর্ণ ম্যাট্রিক্সের বেলায় আই আর জে সারি সংখ্যা কলাম সংখ্যা যদি সমান না হয়, তাহলে ওই ভুক্তিও হবে কত? সবসময় শূন্য। আর যদি সারি সংখ্যার কলাম সংখ্যা সমান হয়, তাহলে ওই ভুক্তি কখনো শূন্য হতে পারবে না কর্ণ ম্যাট্রিক্সের বেলায়। এখন আপনারা তো সবাই তো মনে হয় 22 ব্যাচ, 23 ব্যাচের কেউ থাকলে জিজ্ঞেস করতাম যে বুঝছো কিনা। আর যাই হোক, তো চাইলে বলতে পারেন যে বুঝছেন কিনা, এটা আমাদের এমসিকিউতে আসবে। ওকে, তো এটা হচ্ছে সিকিউর জন্য, এই জিনিসটা মাথায় রাখবেন এমসিকিউর জন্য। ওকে, এবার আমরা এখান থেকে পরের পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। খুবই ইম্পর্টেন্ট টপিক। স্কেলার ম্যাট্রিক্সের অবশ্যই ইংলিশ আসে না, আর ইংলিশ আসলে আপনারা বুঝে ফেলবেন যে স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, ইংলিশটা লিখেই দিই আমি। ওকে, তো এবার দেখেন স্কেলার ম্যাট্রিক্সে ভাই জায়গা দরকার, ভাইয়ের দিক থেকে মুছে ফেলতেছি। ঠিক আছে, ওকে, এবার দেখেন, হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্সে তেমন কিছু না, দরকার এটা ভাইয়া গ্রুপে দেওয়া ত্রিকোণমিতিক ভিডিওগুলো অনেকগুলো ডিলিট হয়ে গেছে, বিষয়টা একটু দেখেন। কিছু করেন না, আসলে ভাইয়ের কাছে ভিডিওগুলো নাই, থাকলে ভাইয়া আপলোড দিয়ে দিতাম। ভিডিওগুলো নাই, নতুন করে তো ক্লাস নেওয়া শুরু করলাম, ম্যাট্রিক্স নিয়ে দিয়ে শুরু করলাম। তো আপাতত এবার আমি আগে থেকে কোনো প্রমিস করতে চাচ্ছি না, তো দেখা যাক আপনাদের জন্য যারা 22 ব্যাচের আছেন কতদূর কি করতে পারি। ঠিক আছে, ওকে, তো দেখেন ভাই এখানে দুইটা ম্যাট্রিক্স নিলাম, বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স। তো আমরা যদি এটাকে এখন ব্যবচ্ছেদ করি, বিচার বিশ্লেষণ করি, ঠিক আছে, তাহলে কি কি বৈশিষ্ট্য পাওয়া যাবে? হ্যাঁ, কি কি বৈশিষ্ট্য পাওয়া যাবে দেখেন। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই বা সমান লিখতে পারেন, যেটা ছোট লিখতে পারেন, মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই। 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো বাদে বাকি ভুক্তিগুলো শূন্য। মুখ্য কর্ণের ভুক্তিগুলো বাদে বাকি ভুক্তিগুলো শূন্য। ঠিক আছে, তো এখন যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, তো এটা বই থেকে মুখস্থ করার তো কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি এখান থেকে সাজিয়ে বলে দিতে পারেন যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই এবং মুখ্য কর্ণের ভুক্তিগুলো বাদে বাকি ভুক্তিগুলো শূন্য, ওই ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। বাস হয়ে গেল। নিজের মতো করে এই 3টা কথাকে একসাথে করে লিখে দিবেন যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই
এবং মুখ্য কর্ণের ভুক্তিগুলো ছাড়া বাকি ভুক্তিগুলো শূন্য, তাদেরকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এটাতে গেল আমাদের সিকিউতে। ঠিক আছে, আমাদের এমসিকিউতে এটা থেকে এমসিকিউ এভাবে আসে। ঠিক আছে, কিভাবে আসে দেখেন, যদি এটাকে আপনি যদি মানে একটা বৈশিষ্ট্য দাঁড় করাইতেই চান, হ্যাঁ, সেটা আসবে হচ্ছে এরকম, ভাই প্রত্যেকটা ভুক্তিকে এই দিয়ে প্রকাশ করলাম, সারিকে আই দিয়ে আর কলামকে জে দিয়ে। ঠিক আছে, তো সেম এগুলোই আসে, আসলে দুইটাই আসে। এটা যে যখন সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান হবে না, তখন মুখ্য কর্ণের ভুক্তিগুলো হবে শূন্য। বুঝে গেছে কথাটা? তো এটা আমাদের এমসিকিউতে এই ফরম্যাটে আসতে পারে। আচ্ছা, এবার এখান থেকে ভাই একটা সিকিউ আনসার দিয়ে দিই, এতটুকু আই হোপ তেমন জটিল কিছু নাই। ঠিক আছে, বুঝে ফেলছেন? ওকে, এবার এখান থেকে ভাই একটা সিকিউতে আনসার দিয়ে দিই। সিকিউতে আমাদের প্রশ্ন একটা প্রশ্ন এভাবে আসে যে এরকম প্রশ্ন, সেটা হচ্ছে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। স্কেলার ম্যাট্রিক্স নয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, ব্যাখ্যা করো। তো সিকিউ টেস্ট সলভ করতে গেলে বিভিন্ন কলেজে এই ছোট প্রশ্নটা চলে আসছে যে দেখাও যে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়, ব্যাখ্যা করো। দেখেন, কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য কি কি শর্ত ফিল আপ করা লাগবে? কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তারপরে মুখ্য কর্ণের ভুক্তি বাদে বাকি ভুক্তিগুলো শূন্য হতে হবে। এবার মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি অসমান হয় তাও সেটা কর্ণ ম্যাট্রিক্স, যদি মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হয় তাও সেটা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের বেলায় শর্ত কি? শর্ত হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য হতে পারবে না, কিন্তু তারা একই হইতে হবে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে আপনি এটাকে এভাবে লিখতে পারেন যদি এটা প্রশ্ন আসে, পরীক্ষা আসে, সেটা হচ্ছে আপনি শুরুতে এই কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা লিখবেন। ওকে ভাই, এখানে আপনাদেরকে একটা থিম দিয়ে দিই যে কিভাবে লিখবেন। উত্তরে আপনি কিভাবে লিখবেন দেখেন, যে শুরুতে যেহেতু এটা 2 নম্বরের জন্য আসবে, ওকে, শুরুতে আপনি কি করবেন, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা লিখবেন। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা লিখবেন। ওকে, তারপরে স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা লিখবেন। ওকে, এবার আপনি এটা লিখবেন যে এই লাইনটা লিখতে পারেন যে কর্ণ ম্যাট্রিক্সের অফ হয়ে গেছে, হ্যাঁ, যে এই দুটো সংজ্ঞা লিখবেন। লেখার পর লিখবেন যে কর্ণ ম্যাট্রিক্সের
সাথে এটাও লিখ না, আপনি এভাবে লিখতে পারেন যে স্কেলার ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই হতে হয়। ঠিক আছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই হতে হয়, কিন্তু কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই হতেও পারে, আবার নাও হতে পারে। এই লাইনটা লিখবেন, ঠিক আছে, নাও হতে পারে। সুতরাং যে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। বাস এতটুকু হয়ে গেল। চাইলে আপনি দুইটা ম্যাট্রিক্স দেখিয়ে দিতে পারেন উদাহরণ হিসাবে। তাহলে শুরুতে আপনি কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা লিখবেন, তারপর স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা লিখবেন, তারপর আপনি এই লাইনটা লিখবেন যে স্কেলার ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই হইতে হয়, কিন্তু কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই হইলেও চলে, আবার একই হতেও পারে, আবার না হইলেও সমস্যা নাই। ঠিক আছে, তারপর এই লাইনটা লিখবেন, তারপর দেখবেন যে সুতরাং বোঝা যাচ্ছে যে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। ব্যাখ্যা করো, সরি প্রমাণিত, এভাবে লিখবেন। ওকে, তো আই হোপ এতটুকু শেষ, এতটুকু বুঝতে পারছেন। ভাইয়ের মনে ক্লাস একটু লেংদি হয়ে যাচ্ছে। মুনা বলতেছে আর একটু ফাস্ট করার জন্য। আমি তো হচ্ছে দুধ আরো স্লো করবো। আচ্ছা এবার দেখেন, মুনা শুরুতে ছিলেন না, ভাইয়ার মধ্যে আজকে জড়তা কাজ করতেছে। ফিজিক্স একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স আস্তে আস্তে ফাস্ট হবে। অনেকদিন পরে ভাই ক্লাস নিচ্ছি, একটু তো রকম করো। আরেকটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তো হ্যাঁ, তো এখানে ভাই একটা ম্যাট্রিক্স নিলাম। যদি ভাই এখন এই ম্যাট্রিক্সটার বৈশিষ্ট্য লিখি, বৈশিষ্ট্য যদি ভাঙি, হ্যাঁ, তাহলে দেখেন এই ম্যাট্রিক্সে কি হচ্ছে যে শুরুতে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো ওয়ানই হইতে হবে। ঠিক আছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই হইতে হবে। তারপরে মুখ্য কর্ণের ভুক্তি বাদে বাকি ভুক্তিগুলো শূন্য।
ওই ম্যাট্রিক্সকে, ওই বর্গ ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই হইতে হবে, অন্য কেউ হইলে চলবে না। মুখ্য কর্ণের ভুক্তিগুলো এক এবং মুখ্য কর্ণের ভুক্তি বাদে বাকি ভুক্তিগুলো শূন্য, তাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখানে এটা গেলে একটা। এবার কর্ণ ম্যাট্রিক্সকে আমরা সব সময় বড় হাতের আই দিয়ে প্রকাশ করি। তো আপনাদের জন্য একটা প্রশ্ন, যে কর্ণ ম্যাট্রিক্স বলতেছি, একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্সকে আমরা সব সময় বড় হাতের আই দিয়ে প্রকাশ করি। তো ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আমরা এই একক ম্যাট্রিক্সকে সব সময় বড় হাতের আই দিয়ে কেন প্রকাশ করি, ছোট হাতের আই দিয়ে কেন প্রকাশ করি না? দেখি কেউ পারলে আনসার দেন। এটা একদম ইজি, এটা পারার কথা, যে কেন আমরা ছোট হাতের আই দিয়ে প্রকাশ করি না। একক ম্যাট্রিক্সকে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের আই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, দেখে কেউ বলতে পারেন কিনা? কে বলতে পারবেন যে কেন আমরা বড় হাতের আই দিয়ে প্রকাশ করি, ছোট হাতের আই দিয়ে প্রকাশ করি না? আচ্ছা, একক ম্যাট্রিক্স নিয়ে কিছু বৈশিষ্ট্য আমাদের এমসিকিউতে আসে এভাবে। এই যে প্রত্যেকটা ভুক্তি, ভাই প্রত্যেকটা ভুক্তিকে এই দিয়ে রিপ্রেজেন্ট করলাম, প্রকাশ করলাম। ওকে, তো এই যে ভুক্তি, এই ভুক্তিগুলোর মান 1 হবে যে যখন আই আর জে সমান, মানে সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি সমান হয়, তাহলে ভুক্তির মান কত আসবে? 1 আসবে। দেখেন, এটা হচ্ছে 1 1, এটা আছে কোথায়? 2 2, এটা হচ্ছে 3 3। তাহলে সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি সমান হয়, তাহলে একক ম্যাট্রিক্সে ভুক্তির মান কত আসবে? 1 আসবে। তারপরে ভুক্তির মান 0 আসবে কখন? যখন আই আর জে সমান হবে না। যদি সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান না হয়, তাহলে ওই ম্যাট্রিক্সে, মানে একক ম্যাট্রিক্সের ভুক্তির মান কত আসবে? 0 আসবে। যদি সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান না হয়, তাহলে ওই ভুক্তি কত আসবে? ওই ভুক্তি আসবে হচ্ছে 0। এটা আমাদের এই ফর্মেটে আমাদের এমসিকিউ আসে। ঠিক আছে, না আমাদের দুইজন আনসার দিছে ইয়েস, জটিল সংখ্যায়। আফিফা ঠিক বলছে, ওয়েল ডান আফিফা। আমরা যে ছোট হাতের আই দিয়ে আমরা কাল্পনিক সংখ্যাকে বুঝাই। তো ছোট হাতের আই দিয়ে যেহেতু কাল্পনিক সংখ্যাকে বুঝাই, তাই বড় হাতের আই দিয়ে বুঝাই হচ্ছে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তো এটাই হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স নিয়ে সিকিউর আলোচনা, আর এটা হচ্ছে আমাদের এমসিকিউ আলোচনা। এমসিকিউতে এই ফরম্যাটে প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝে ফেললাম যে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্স। তারপরে আরেকটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, ওকে, ব্যাপার সেটা না। শূন্য ম্যাট্রিক্সের যে ইংলিশটা একটু মাথায় রাখবেন। জিরো ম্যাট্রিক্সও বলে, আবার নাল ম্যাট্রিক্সও বলে। তো এটা আপনারা জানেন, এত জটিল কিছু না এটা। হ্যাঁ, নাল ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য আসবে, ওই ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এটা বর্গ ম্যাট্রিক্সও হতে পারবে, আবার বর্গ ম্যাট্রিক্স না হলেও সমস্যা নাই, আয়তাকার ম্যাট্রিক্সও হতে পারবে। মোট কথা হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য, তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। ওকে, আরেকটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্সকে আমরা আবার পক্ষান্তর ম্যাট্রিক্সও বলি। পক্ষান্তর ম্যাট্রিক্স, ঠিক আছে। আবার পক্ষান্তর ম্যাট্রিক্সও বলি, যেটা খুবই পপুলার, সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স ম্যাক্সিমামই এই নামেই ডাকি আমরা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স।
ওকে, তো এই যে বিম্ব ম্যাট্রিক্স বা পক্ষান্তর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এরকম। হ্যাঁ, ধরেন ভাই একটা বি ম্যাট্রিক্স নিলাম, এখন ভাই একটু দুষ্টামি করব। কি দুষ্টামি করব? যেটা প্রথম সারিকে নিয়ে আসব প্রথম কলামে, আর দ্বিতীয় সারিকে নিয়ে আসব দ্বিতীয় কলামে। এই যে নতুন একটা ম্যাট্রিক্স যে পেলাম, ঠিক আছে, এই ম্যাট্রিক্সকে বলা হবে বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এটা যে বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা আমরা বুঝাবো হচ্ছে এইভাবে, বি বড় হাতের টি দিয়ে অথবা বি ছোট হাতের টি দিয়ে। বোঝা গেছে কথাটা? তাহলে আমরা বিম্ব ম্যাট্রিক্স কিভাবে তৈরি করি? এই যে বি ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা কি করলাম, যেটা সারি, ঠিক আছে, যেটা সারি আছে, আমরা যেটা প্রথম সারি ছিল সেটাকে নিয়ে গেছি প্রথম কলামে, যেটা দ্বিতীয় সারি সেটা নিয়ে গেছি দ্বিতীয় কলামে। অথবা আপনি এভাবে চিন্তা করেন, যেটা প্রথম কলাম ছিল সেটাকে প্রথম সারি, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি, আর তৃতীয় কলামকে তৃতীয় সারিতে নিয়ে গেছি। মোট কথা হচ্ছে আমরা সারিকে নিয়ে গেছি হচ্ছে কলামে, আর কলামকে নিয়ে আসছি সারিতে। এভাবে করলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, পক্ষান্তর ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স পাই। তাহলে একটা ম্যাট্রিক্সের সারিকে যদি কলামে নিয়ে যায় আর কলামকে যদি সারিতে নিয়ে যায়, তাহলে ওই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখন বিম্ব ম্যাট্রিক্স রিলেটেড কিছু বৈশিষ্ট্য আপনাকে মাথায় রাখা লাগবে এমসিকিউর জন্য। ওকে, যেটা খুবই পপুলার এমসিকিউর জন্য, সেটা হচ্ছে এটা, যে ধরেন এ টি, তাহলে এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে। তা আপনি যদি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করেন, তাহলে আপনি আবার এ ম্যাট্রিক্সকেই পাবেন। বোঝা গেছে? এই বৈশিষ্ট্যটা আমাদের খুব আসে। তারপরে এটাও খুব আসে আমাদের এমসিকিউতে, সেটা হচ্ছে এ বি, মানে আপনি এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সকে গুণ করছেন, তারপরে ওই গুণফলটাকে আপনি আবার ট্রান্সপোজ করছেন, ঠিক আছে? তাহলে এটা সমান আসবে হচ্ছে এটা, বি টি ইন্টু এ টি। আমরা যখন গুণ করব তখন আরো বিস্তারিত বলবো, বাট এটা আপাতত বলে রাখি যে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সকে গুণ করলে গুণফল যে ম্যাট্রিক্সটা আসবে, বি এর সাথে মানে বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে গুণ করলে গুণফল ওই ম্যাট্রিক্স নাও আসতে পারে। মানে ম্যাট্রিক্স সব সময় বিনিময় মেনে চলে না, ঠিক আছে? বিনিময় যোগ্যতা মেনে চলে না, এটা মাথায় রাখবেন। তো এখানে ভাই কি বললাম, যে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সকে গুণ করলে যে এ বি এর ট্রান্সপোজ সমান পাবেন হচ্ছে বি টি ইন্টু এ টি। দেখেন বি কিন্তু আগে, বি হচ্ছে আগে, বি টি, তারপর এ হচ্ছে পরে, এ টি। তো আপনাকে এমসিকিউতে এভাবে দিবে যে নিচের কোনটি সঠিক, অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের জন্য নিচের কোনটি সঠিক, এভাবে দিয়ে দিবে। তাহলে এই দুটো বৈশিষ্ট্য খুব বেশি আসে, যে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি আমরা আবার ট্রান্সপোজ করি তাহলে এ আসবে, আর একটা হচ্ছে এটা। এবার 3 নাম্বারটা, ঠিক আছে, 3 নাম্বারটা আমাদের এভাবে দিয়ে দেয়, ছোট হাতের টি বা বড় হাতের টি সেম। হ্যাঁ, আশা করি এটা বুঝে গেছেন, ঠিক আছে? যে এ এর সাথে বি কে যোগ করলে যে যদি আমরা ট্রান্সপোজ করি সেটা কার সমান হবে? এ টি প্লাস বি টি এর সমান। বা এ থেকে বি বিয়োগ করে যদি ট্রান্সপোজ করি তাহলে সেটা কার সমান হবে? এ টি মাইনাস বি টি এর সমান। তো এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে সিকিউ আর এমসিকিউ। সিকিউতে আপনাকে জিজ্ঞেস করতে পারে খুব বেশি হলে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে, তখন আপনি কি বলবেন? যে একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে নিয়ে গেলে, কলামকে সারিতে নিয়ে গেলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হবে। আর এই কথাগুলো মাথায় রাখবেন এমসিকিউর জন্য। ওকে, তাহলে আমরা দুটা ম্যাট্রিক্স শিখবো এবং খুবই ইম্পর্টেন্ট দুটা ম্যাট্রিক্স শিখবো, আপনাদের অনেক লাগবে। আর এমসিকিউর জন্য একটা শর্টকাট বলে দিব এখন, দেখেন সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স।
এই প্রতিসম ম্যাট্রিক্স এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো ভাই একটা শর্টকাট বলে দিব যেটা দিয়ে আপনি খুব সহজে এমসিকিউগুলো সলভ করতে পারবেন। দেখেন, যদি আমরা আবার এমসিকিউ ক্লাস নিব, ঠিক আছে, সেখানে আমরা আরো বিস্তারিত পড়াবো। ওকে, প্রতিসম ম্যাট্রিক্সের ইংলিশ হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ইংলিশটা মাথায় রাখবেন, ইংলিশে চলে আসে যে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে। ঠিক আছে, তো আপনি এভাবে বলতে পারেন, ভাইয়াকে শুরুতে ব্যাখ্যা করি যে ব্যাপারটা আসলে কি। ধরেন ভাই একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটা নিলাম 2 4 7 3 3 এভাবে নিলাম। তারপর ধরেন এখানে নিলাম হচ্ছে কত নেওয়া যায়, 2 4 7 3 3, এখানে নিলাম হচ্ছে 1 1, তারপর নিলাম -6 এভাবে নিলাম। ওকে, এখন ধরেন ভাই এখানে একটা ম্যাট্রিক্স নিলাম হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন আপনি এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করেন, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করেন। তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিভাবে বের করি, যেটা প্রথম সারি ছিল সেটা চলে যাবে প্রথম কলামে, তাহলে এই প্রথম সারি চলে আসছে প্রথম কলামে। তারপর যেটা দ্বিতীয় সারি সেটা চলে আসবে দ্বিতীয় কলামে, যেটা তৃতীয় সারি সেটা চলে আসছে তৃতীয় কলামে। এখন আপনি দেখেন যে এ আর এটি দুইটাই কিন্তু সেম, একই রকম হুবহু দেখতে। যদি এই ধরনের কাহিনী ঘটে তখন এই ম্যাট্রিক্সকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তো আপনি সংজ্ঞাটা এভাবে লিখতে পারেন যে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এভাবে বলতে পারেন যে সংজ্ঞাটা এভাবে লিখতে পারেন যে একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ, ভাই বইয়ের মতো করে বলতেছি না, আপনি এখান থেকে দেখে দেখে বলে দিবেন যে একটা বর্গ ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ সমান এ টি হয়। মানে এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুইজন যদি সমান হয়, একই রকম হয়, তখন একে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, ক্লিয়ার কথাটা? তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের দুইটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি এমসিকিউর জন্য। ঠিক আছে, এমসিকিউর জন্য আপনি দুইটা বৈশিষ্ট্য পাচ্ছেন। প্রথম কি বৈশিষ্ট্য পাচ্ছেন, সেটা হচ্ছে তাকে কি হইতে হবে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য যে এ কে প্রতিসম ম্যাট্রিক্স কখন বলা যাবে, এ আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি একই হয় তাহলে একে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা মাথায় রাখবেন, এটা এমসিকিউতে খুবই আসে যে এ আর এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি একই হয় তখন একে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এবার দেখেন প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে প্রচুর এমসিকিউ আসে, মানে এমসিকিউ আসে বলতে প্রচুর আসে। যেমন ধরেন এই এমসিকিউটা আসছে আপনাদের পরীক্ষায়, তো এমসিকিউ আসলে কিভাবে সলভ করবেন, ঠিক আছে? দেখেন ভাই আপনাকে টেকনিক বলে দিচ্ছি। যেমন এই এমসিকিউটা দেখেন, আমরা এখান থেকে একটা এমসিকিউ সলভ করে দিই। এই টেকনিকটা মাথায় রাখলে আপনার পরীক্ষায় ইজিলি সলভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এবার আপনাকে চারটা অপশন দিয়ে দিবে। ধরেন এখানে যে অপশনগুলো দেওয়া আছে ভাই নিচ্ছে, হ্যাঁ, প্রথম হলো দিয়ে দিচ্ছে 1 3 -2 3 2 4 3 2 4, তারপর হচ্ছে -2 -4 5, এই অপশনটা দিয়ে দিছে। তারপর খতে আমাকে দিয়ে দিছে হচ্ছে এটা, খতে দিছে -4 0 3, তারপর দিয়েছে 2 1 5, তারপর দিয়েছে হচ্ছে 3 5 8, এই একটা অপশন দিয়ে দিছে। তারপরে গতে আমাকে দিয়ে দিছে, গতে আমাকে দিয়ে দিছে হচ্ছে এটা 7
-2 -1, তারপর -2 9 4 -1 4 -2, এটা দিয়ে দিছে। তারপর ঘতে আমাকে দিয়ে দিছে হচ্ছে এটা, একটা বুঝাবো সব ক্লিয়ার হয়ে যাবে। 0 2 3 2 5 -6 3 6 1, এটা দিয়ে দিছে। তো আমাকে বলছে এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর। ওকে, এখন দেখেন প্রতিসম ম্যাট্রিক্স যাচাই করার ধর্ম কি, শর্ত কি, বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এটা। আমরা এখন কি করব, এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। ওকে, তো যদি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটার সমান হয় তাহলে আমরা এটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। যদি এটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটার সমান হয়, ঠিক আছে, আমরা এখন কি করব, এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। যদি দুইজন হুবহু দেখতে সেম হয় তখন ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এখন প্রত্যেকটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে চেক করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, তো ভাই একটা শর্টকাট বলে দিচ্ছি, কি করবেন দেখেন, এই যে মুখ্য কর্ণ আছে না, এই যে মুখ্য কর্ণ, ঠিক আছে, এই যে মুখ্য কর্ণটা আছে, হ্যাঁ, আপনি মুখ্য কর্ণের কোনাকুনি ভুক্তিগুলা চেক করবেন। ঠিক আছে, মুখ্য কর্ণের কোনাকুনি ভুক্তিগুলা চেক করবেন, কোনাকুনি ভুক্তিগুলা সেম হইতে হবে। ঠিক আছে, যেমন দেখেন এই মুখ্য কর্ণের এই কোনাকুনি ভুক্তিগুলা চেক করেন, 3 3 সেম। ওকে, -2, এই যে -2 সেম, ঠিক আছে, কিন্তু 4 আর -4 এটা কি সেম? সেম না, তাহলে এটা প্রতিসম ম্যাট্রিক্স না। কিন্তু আপনি 3 নম্বর অপশনটা চেক করেন তো দেখি, এই 3 নম্বর অপশনটা চেক করেন, দেখেন এখানে কি হচ্ছে, এই যে এটা তো মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ, ঠিক আছে, এবার আপনি মুখ্য কর্ণের কোনাকুনি ভুক্তিগুলা চেক করেন তো, তাহলে দেখেন -2 -2 সেম, -1 -1 সেম, তারপর 4 4 সেম। তাহলে দেখেন এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের কোনাকুনি ভুক্তিগুলো কি সেম, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। বুঝে গেছে কথাটা? তাহলে নিচের কোনটা প্রতিসম ম্যাট্রিক্স, এই ধরনের এমসিকিউ গুলা কিভাবে সলভ করবেন, জাস্ট আপনি দেখবেন যে মুখ্য কর্ণের কোনাকুনি ভুক্তিগুলা সেম কিনা। যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের কোনাকুনি ভুক্তিগুলা সেম, তাহলে ওইটাকে আপনি বলবেন প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আর এই বৈশিষ্ট্যটা মাথায় রাখবেন, এগুলো আমাদের এমসিকিউতে কাজে দিবে। তো ধরতে পারছেন কিনা ভাইকে একটু বলেন। ভাই ক্লাসটা শেষ করে দিব, আমি আপনাদের খুব বেশি সময় আর নিব না, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে। ওকে, এমসিকিউটা ধরতে পারছেন কিনা? শর্টকাটটা ধরতে পারছেন কিনা? হ্যাঁ, অপশন তো ভাই চেক, আপনি প্রত্যেকটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করেও চেক করতে পারেন যে কোনটা প্রতিসম ম্যাট্রিক্স, নয়তো এই যে ভাই কিছুক্ষণ আগে যে টেকনিকটা বললাম ওইটা দিয়েও টেস্ট করতে পারেন যে মুখ্য কর্ণের কোনাকুনি ভুক্তিগুলো যদি সেম হয় তাহলে ওইটাই প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এবার হ্যাঁ লাস্ট একটা দেখাই দিব, তারপরে আমাদের ক্লাস শেষ আজকের জন্য। কয়েকটা ম্যাট্রিক্স ভাইয়া পড়ায় নেই, সেটা আমরা যখন ম্যাট্রিক্সের গুণ করব তখন দেখাই দিব। তো আমাদের নেক্সট এবং লাস্ট রান আজকে ক্লাসের জন্য সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তো বি প্রতিসম ম্যাট্রিক্সের যে ইংলিশ সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, যদি আমার উচ্চারণ ভুল না হয়। হ্যাঁ, তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি জিনিস দেখেন, সেটা হচ্ছে এরকম। আগে ভাই উদাহরণ হিসেবে একটা ম্যাট্রিক্স নিয়ে নিই।
এটা নিয়ে নিলাম। এখন আমরা এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব, আগে করি। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি বের করি তাহলে প্রথম সারিটা চলে আসবে প্রথম কলামে, দ্বিতীয় সারিটা চলে আসবে দ্বিতীয় কলামে, আর তৃতীয় সারিটা চলে আসবে তৃতীয় কলামে। ওকে, এবার আমরা এটাকে মাইনাস দিয়ে গুণ দিব। তাহলে মাইনাস দিয়ে আপনি গুণ দেন, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ দেন তাহলে এটা হয়ে যাবে 0 2 1। এই প্রত্যেকটা ভুক্তিকে মাইনাস দিয়ে গুণ দিবেন, তাহলে -2 0 4, এটা হয়ে যাবে -1 -4 0। তাহলে এবার দেখেন a আর -80 এই দুইজন কিন্তু সমান, ঠিক আছে। এই ধর্ম, এই বৈশিষ্ট্য যে ম্যাট্রিক্সে থাকে তাকে আমরা বলি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞাটা যদি লেখেন, প্রথম কথা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো আপনি সংজ্ঞা এভাবে লিখতে পারেন যে একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ আর -80 সমান হয়। বোঝা গেছে? তাহলে একটা ম্যাট্রিক্স বি প্রতিসম ম্যাট্রিক্স কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন? প্রথমে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবেন, তারপর ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আপনি মাইনাস দিয়ে গুণ করে দিবেন। যদি এ আর -80 এরা দুইজন যদি সমান হয় তখন এই ম্যাট্রিক্সকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে। ওকে, তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য যদি আমরা লিখি এমসিকিউর জন্য, তাহলে আপনি দুইটা বৈশিষ্ট্য পাবেন উল্লেখ করার মতো। সেটা হচ্ছে প্রথম, বি প্রতিসম ম্যাট্রিক্সকে কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এ আর -80 এই বৈশিষ্ট্য থাকতে হবে। যদি এই বৈশিষ্ট্য থাকে তখন আমরা এ কে বলতে পারবো বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এখন আমরা এই রিলেটেড একটা এমসিকিউ সলভ করি, কারণ এটাও খুবই হট টপিক, পরীক্ষায় আসার মতো। প্রচুর পরীক্ষা আসছে বোর্ড পরীক্ষায় আপনাদের এইচএসসিতে, ঠিক আছে। দেখেন, যেমন এটা যে নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে আপনাকে চারটা অপশন দিয়ে দিল, এরকম চারটা অপশন দিয়ে দিল 0 3 7, তারপর হচ্ছে 3 1 4 7 4 0, এটা একটা দিয়ে দিল। তারপর খতে দিয়ে দিল হচ্ছে এরকম 0 0 0 7 7, এরকম দিয়ে দিল 7 7 1 1, তারপরে 4 4 0, এটা দিয়ে দিল। তারপরে গতে দিয়ে দিল হচ্ছে 0 1 3 -1 0, তারপর ধরেন 4, তারপর এখানে দিয়ে দিল হচ্ছে সাপোজ -3 -4 0, এটা দিয়ে দিল। তারপর ঘতে দিয়ে দিল হচ্ছে নান। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখি বলেন। আমাদের লাস্ট টপিক, তারপর ভাই আপনাদেরকে টেকনিকটা বলে দিব যে কিভাবে আপনারা সহজে বুঝবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনারা বলতে থাকেন, ততক্ষণে ভাই টপিকটা আবার একটু রিভিউ করে দিই। যে এ ম্যাট্রিক্স, যে একটা বর্গ ম্যাট্রিক্স এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে যদি এ আর -80 সমান হয়। ওকে, তাহলে একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন? শুরুতে এই ম্যাট্রিক্সের
এটি বের করবেন, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবেন, তারপর সেটাকে মাইনাস দিয়ে গুণ দিবেন, অর্থাৎ মাইনাস এটি বের করবেন। তাহলে এ আর মাইনাস এটি যদি সমান হয় তাহলে এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে। হ্যাঁ, আফিফা বলছে হচ্ছে গ, আর মুনা বলছে হচ্ছে নান। ঠিক আছে, দেখি আর কেউ বলতে পারেন কিনা, অবশ্য লাইভে আছে কয়জন। তো ভাই আপনাদের খুব বেশি সময় না নিই, সোজা বলে দিই। ঠিক আছে, দেখেন বি প্রতিসম ম্যাট্রিক্স বের করার আরো দুইটা টেকনিক ভাই আপনাকে বলে দিই এখানে। ঠিক আছে, প্রথম সেটা হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অবশ্যই শূন্য আসবে। যে বি প্রতিসম ম্যাট্রিক্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অবশ্যই শূন্য হবে, এটা একটা। তারপর 4 নম্বর আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মুখ্য কর্ণের কোণাকুণি ভুক্তিগুলো একে অন্যের যোগাত্মক বিপরীত হবে, মানে 3। ঠিক আছে, 3-এর যোগাত্মক বিপরীত হচ্ছে -3, এরকম। তাহলে আপনি গ ম্যাট্রিক্সটা দেখান তো আগে ভাই, এটা লিখে দিই, তাহলে আপনাদের খাতা লিখে ফেলিয়েন। হ্যাঁ, খাতা লিখে ফেললে পরীক্ষার আগে এগুলো সহজে খুঁজে পাবেন, রিভিশন দিতে অনেক কম সময় লাগবে। যে মুখ্য কর্ণের, ভাই এভাবে লিখতেছি যে মুখ্য কর্ণের কোণাকুণি ভুক্তিগুলো বা উপরে নিচে কোণাকুণি ভুক্তিগুলো, এগুলো তো বইয়ে নাই, এগুলো ভাই নিজের মতো করে বোঝানোর জন্য লিখতেছে। যে মুখ্য কর্ণের উপরের এবং নিচের কোণাকুণি ভুক্তিগুলো পরস্পরের যোগাত্মক বিপরীত হবে। ঠিক আছে, তাহলে দেখেন তো আপনি 3 নাম্বার যে অপশনটা দিচ্ছে এটা আমরা চেক করি। তাহলে দেখেন এখানে যে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি আসছে, দেখেন তো মুখ্য কর্ণের ভুক্তিগুলো আসছে 0। এবার মুখ্য কর্ণের উপরের আর নিচের কোণাকুণি ভুক্তিগুলো চেক করুন তো। তাহলে দেখেন এই দুইজন হচ্ছে একে অন্যের যোগাত্মক বিপরীত, 1 -1। আবার এই দুইজন হচ্ছে একে অন্যের যোগাত্মক বিপরীত, 3 -3। এরা দুইজন হচ্ছে একে অন্যের যোগাত্মক বিপরীত। আবার এই দুইজন দেখেন একে অন্যের যোগাত্মক বিপরীত, 4 -4। ঠিক আছে, তাহলে দেখেন এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু এই ম্যাট্রিক্সে বিদ্যমান। তাহলে আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করে খুব সহজে বের করে ফেলতে পারবেন যে কোন ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স। মুখ্য কর্ণের ভুক্তিগুলো হইতে হবে 0, আর মুখ্য কর্ণের উপরের আর নিচের কোণাকুণি ভুক্তিগুলো কি হবে, যোগাত্মক বিপরীত হবে, মানে মাইনাস প্লাস মাইনাস দিয়ে হবে। মুনা এবার কি ভুল হবে, পারবো তো না এবার? ওকে, তো এমসিকিউ শর্টকাটটা ধরতে পারছেন কিনা ভাইকে একটু বলে দেন। তো এমসিকিউ শর্টকাটটা ধরতে পারছেন যে কিভাবে আমরা সহজেই 5 সেকেন্ডের মধ্যে ধরে ফেলবো যে কোন ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন তো 5 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না, এটা এমসিকিউতে আসার সম্ভাবনা খুব বেশি আপনাদের এইচএসসি ফাইনালে। ঠিক আছে, তো এইচএসসি ফাইনালে যদি এটা চলে আসে, মানে এই ধরনের একটা যদি প্রশ্ন চলে আসে, তাহলে তো পুরাই কোপ, মানে 5 সেকেন্ডে পুরো 1 নাম্বার। ওকে, জাস্ট মুখ্য কর্ণের ভুক্তিগুলো 0, আর মুখ্য কর্ণের উপরের আর নিচের কোণাকুণি ভুক্তিগুলো একে অন্যের যোগাত্মক বিপরীত হবে। পুরো 5 সেকেন্ডে একটা এমসিকিউ কমন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো ম্যাট্রিক্স নির্ণায়কের এমসিকিউগুলো কিন্তু খুব ভালো করে করবেন, আর এই চ্যাপ্টারটা খুব ভালো করে করবেন। আপনারা হয়তো জানেন না 2021 সালে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায় থেকে সম্ভবত 6টা এমসিকিউ আসছে। বুঝতে পারছেন কথাটা?
তো এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই যে প্রতিসম ম্যাট্রিক্স বের করার ভাই শর্টকাট বলে দিলাম, বি প্রতিসম ম্যাট্রিক্স বের করার শর্টকাট বলে দিলাম, তারপর এই যে বৈশিষ্ট্যগুলো বলে দিলাম, এগুলো দিয়ে এমসিকিউতে আসবে। আর আমরা এমসিকিউ ক্লাসে এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তো আমি তো চেষ্টা করছি যে মূলত ক্লাসটা তো 23 ব্যাচে যারা আছেন তারা খুব বেশি উপকৃত হবেন, তারাই উপকৃত হবেন বেশি। আর যারা 22 ব্যাচের ছিলেন তারা যাতে বোরিং ফিল না করেন এই কারণে নতুন কিছু শেখানোর চেষ্টা করছে। তো বাকিটা আল্লাহ জানে যে নতুন কিছু শেখাইতে পারছে কিনা। তো টেস্ট ওভার থেকে কিছু শেখানোর চেষ্টা করাইছে, তারপরে এমসিকিউ রিলেটেড কিছু শেখানোর চেষ্টা করাইছে, কোন কোন জিনিসগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেগুলোও বলে দেওয়ার চেষ্টা করছে। তো আই হোপ ক্লাসটা আপনাদের উপকারে আসছে, ঠিক আছে? যদি উপকারে আসে থাকে তাহলে কমেন্টে বলতে পারেন, হ্যাঁ কমেন্টে ভাইকে জানাতে পারেন। প্লাস আপনাদের যদি কোনো 23 ব্যাচের ছেলেপেলে থাকে তাদেরকে গ্রুপে বলতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে ক্লাস অতটুকুই। যারা শুরু থেকে ছিলেন এবং শেষ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, ঠিক আছে? তো শুরুটা খুবই কষ্টের হয়, তো আজকেও কষ্টের ছিল। যাই হোক, পরবর্তী ক্লাসগুলো ভালো হবে, আরো ভালো হবে ইনশাল্লাহ। মানে ভাই আবার ছন্দে আসবো। তো আল্লাহ হাফেজ। আজকে এতটুকু, ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাইয়ার মোটিভেশন থাকে, ঠিক আছে? তো দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ, ঠিক আছে? তো ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আর এগুলো অবশ্যই নোট করে ফেলিয়েন, ঠিক আছে? 3টা সিকিউ কমন চলে আসবে, ট্রাস্ট মি।